কনকনে ঠান্ডা হিমেল হাওয়ায় কাবু জনজীবন। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে শীতের দাপট। ফুটপাতে শীত বস্ত্র কেনার সকালবেলা থেকেই মনে করো থ্যাম মারতে পারছি না শীতের জন্য। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশা কিছুই দেখা যায় না। এখানে মনে করেন বিকালবেলা হাঁটা যাইতো না, আগের থেকে অনেক কম। গর্বিত জাতি গড়ে তুলতে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস, যা 15 বছরে করা সম্ভব হয়নি। দিনাজপুরে বললেন মির্জা ফখরুল। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করে দালিলিক প্রমাণ রাখার পক্ষে রাজনৈতিক দলগুলো। 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলছেন নেতারা। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হতে পারে। সিপাহী জনতার বিপ্লব, 7ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। রাজধানীর মোহাম্মদপুরে সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। অস্ত্র হাতে অলিগলিতে মহড়া, বাড়ির সিসি ক্যামেরা খুলে ফেলতে হুমকি। কিছু এলাকার পোলাবানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। কিন্তু একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে খুব। অটো রিক্সায় দিয়ে ছিনতাই করে, 2-3 জন আসে সামরা সামরা নিয়ে অটো রিক্সায় দিয়ে আইসা দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। উদ্বোধনের 13 মাস পর চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা চালু। অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে নামকরণ। করোনা আতঙ্ক কাটতে না কাটতেই চীনের রাইনো এবং HMP ভাইরাসের আতঙ্ক। আক্রান্তরা ভুগছেন তীব্র শ্বাসকষ্টে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে শীতের দাপট চলছে, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বিভিন্ন স্থানে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। নদী তীরবর্তী আর দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। যে শীত পড়ছে বর্তমানে মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশা কিছুই দেখা যায় না। ফজর নামাজ পড়ে বাইরে হয়েছে, খুব ঠান্ডা, থাকাই যায় না। দিনের বেলায় মনে করেন যে ওই হালকা একটু রোদ উঠে। শীতের আরো খবর জেনে নেব। কুষ্টিয়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, আজকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হলো? মানুষের জীবনযাত্রা কেমন দেখছেন? নিশ্চয়ই শীতে ভোগান্তি বেড়েছে। শাওন, কুষ্টিয়াতে এবছরে কুষ্টিয়ার কুমারখালীর আবহাওয়া অফিস যেটি আমাকে জানিয়েছে, এবছরের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ 1 অঙ্কের ঘরে নেমেছে, যেটি 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কুষ্টিয়ার যে তাপমাত্রা। এবং এই কারণে গত কয়েকদিন ধরেই, গেল 2 থেকে 3 দিন ধরেই খুব বেশি তাপমাত্রা, খুব বেশি যে ঠান্ডার প্রকোপ সেটি দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এমনি যারা স্বাভাবিকভাবে যারা বাইরে বের হচ্ছেন ঘর থেকে, তারা কিন্তু মৃদু যে বাতাস রয়েছে সেই বাতাসের সাথেও যে ঠান্ডা অনুভব হচ্ছে, অর্থাৎ মানে শরীরের যেসব খোলা অংশ রয়েছে সেগুলো কিন্তু জড়িয়ে আসছে একেবারে ঠান্ডাতে। এই রকম
ঠান্ডার প্রকোপ বেড়েছে কুষ্টিয়াতে। সেই সাথে কুষ্টিয়াতে প্রায় 22 লক্ষাধিক মানুষের বসবাস। এখানে নিম্ন আয়ের মানুষজন যেমন রয়েছে, চরাঞ্চলের বাসিন্দারা রয়েছে এবং যারা খেটে খায় বা যারা পরিশ্রম করে প্রতিদিন, যারা দিনমজুর করে খায়, তাদেরকে কিন্তু বাধ্য হয়ে ঘর থেকে বের হতেই হয়। এমনি তাছাড়া শহর এবং গ্রাম অঞ্চল এই দুইটি জায়গার কিন্তু পার্থক্য রয়েছে। শহরের জীবনযাত্রা একরকম হয়, এখানকার মানুষের চলাচল জীবনযাত্রা একরকম, তারা কিন্তু শীত নিবারণ করতে পারেন। এবং গ্রামে যারা বসবাস করেন বা যারা নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে, তাদের কিন্তু এই শীতের পোশাক বা এই শীতকে মোকাবেলা করতে তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখন এই তীব্র শীতের কারণে। শাওন বাবু, ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও। প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষেরা। থেমে নেই জীবনের চাকা। ঠান্ডা উপেক্ষা করেই কাজে নেমে পড়েছেন তারা, ভোগান্তিতে পড়ছেন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত থাকবে এই বৈরী রূপ। এরপর সূর্যের দেখা মিললে কিছুটা বাড়বে তাপমাত্রা। মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শিশির নয়, বরং ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো। গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডা, মানে কি বলবো, আর ঘরে যাত্রীই নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে, তাই আমরা আগুন পোহাইতেছি, শরীরটা গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা, ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সকালবেলা থেকেই মনে করো থ্যাম মারতে পারছি না শীতের জন্য। এই বছর তো আরো 2-3 দিন থাকবো, যে অবস্থা দেখা যাইতেছে। গরম শীত দুটাই তো ভালো, কোনটা বাদ দেই। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসেই অন্তত 2টি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে। 7 তারিখ পর্যন্ত এই কুয়াশাটা, যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগেট থাকবে, এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, শীতের তীব্রতাটা কমে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে রাতের তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে। আগামী 7 জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে ঢাকাবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই। আজও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শীত নিবারণে রাজধানী জুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। শপিং মল থেকে শুরু করে ফুটপাতে বেচাকেনা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের কাপড়। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড সহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। ব্যবসায়ীর দোকানিরা জানান, ক্রেতাদের চাহিদা আর রুচির কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন এসব পোশাকের। এর মধ্যে জ্যাকেট, সোয়েটার, হুডি, ফুল স্লিভ টি শার্ট, ব্লেজার, জিন্সের মোটা শার্ট, জ্যাকেট, উইন্টার কোট, উলের তৈরি শাল, মাফলার, কানটুপি, হাত পায়ের মোজার চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান, শীতের অধিকাংশ ক্রেতাই তরুণ-তরুণী। সেজন্য তাদের পছন্দের কথা চিন্তা করে দোকানে ক্যাজুয়াল ফ্যাশনের কালেকশনই বেশি দেখা হয়েছে। জানুয়ারি মাসে বেচাকেনাটা কম হয়, যা হয় নভেম্বর ডিসেম্বর। কারণ শীত পড়তেছে না, শীতে বেচাকেনা কম হয়। আজকে তো শুক্রবার, আজকে তো ভিড় হওয়ার কথা, এই সময় তো অনেক ভিড় থাকে। শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। নিউ মার্কেটে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাব তার কাছে। বিজয়, নগরীতে শীতের প্রভাব কেমন দেখছেন, সে সঙ্গে জানতে চাই শীত বস্ত্রের চাহিদাই বা কেমন? শাওন, এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেটের ভেতরে। তো যেমনটি বলছিলেন শাওন, আসলে শীত সকাল থেকেই কিন্তু নগরবাসী সূর্যের দেখা পায়নি। তো শীতের প্রকোপ কিন্তু গতকাল থেকে বেশ বেড়েছে। সেই জন্যই কিন্তু আসলে শীত বস্ত্রের যে চাহিদা সেটা কিন্তু কিছুটা বেড়েছে। আমি আগের ঘন্টার সংবাদগুলোতে নিউ মার্কেটের বাইরের যে
ফুটপাতের যে দোকানগুলো রয়েছে শীত বস্ত্রের দোকান, সেখানকার খবর জানাচ্ছিলাম। সেখানে যেমনটি দেখতে পাচ্ছি যে সেখানে সকালে লোক সমাগম খুব একটা ছিল না, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বেশ লক্ষ্য করা গিয়েছে। এবং অনেক ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা ধারণা করতে পারেনি যে হঠাৎ করে এতটা শীত বেড়ে যাবে। সেই শীত বাড়ার ফলেই কিন্তু আসলে আজকে ছুটির দিনও মিলে যাওয়ায় তারা আজকে অনেকেই শীতের বস্ত্র কিনতে এসেছে। আমি যদি একটু শীতের পোশাকের দাম সম্পর্কে বলতে চাই, বাইরের দোকানগুলোতে সাধারণ মানুষ আসলে 300 থেকে 600 টাকার মধ্যেই শীতের কাপড় কিনতে পারছে। আর মার্কেটের ভেতরের কথা যদি একটু বলতে চাই, সেখানে কিন্তু 500 থেকে 2000 টাকার মধ্যে তারা তাদের শীত বস্ত্র কিনতে পারছে। তো বিক্রেতারা আবার যেমনটি আমাদেরকে বলছেন, বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর শীত বস্ত্রের বেচাকেনা কিছুটা কম। এবছর এখন যেহেতু কিছুটা শীত বেড়েছে, তারা আশাবাদী যে এখন বেচাকেনা কিছুটা বাড়বে। এবং গতকালকে শীত পড়ার কারণে আজকে অনেকেই শীত বস্ত্র কিনতে এসেছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই, তাহলে কিন্তু সকালের তুলনায় এখন কিন্তু মানুষ লোক সমাগম আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো এই ছিল এখনকার শীত বস্ত্রের পরিস্থিতি। শাওন, বিজয় দেখছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। দিবাগত রাত 12টায় নিমতলা ও ভোর 4টার দিকে হাসারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় এসব দুর্ঘটনায় মাঝে মাঝেই ঘটে। নিমতলি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় আবদুল্লাহ পরিবহনের একটি মিনি বাস। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। নিহত হন বাসের হেলপার মোহাম্মদ জীবন ও যাত্রী মোহাম্মদ রায়হান। আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ভোরে হাসারা এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয় একটি ট্রাকের পেছনে। ঘটনাস্থলেই মারা যান একজন। আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যা বিগত 15 বছরে সম্ভব হয়নি। দিনাজপুরে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, গত 15 বছরে জনগণের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মীও ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দেশে অনিয়ম দুর্নীতি করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলামী এক কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জামায়াতের আমির বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজ ও দেশের জন্য। জামায়াত ইসলামীও চায় বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমতের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করেছেন নেতারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ১ জুলাই থেকে ৫ আগস্ট টানা ৩৬ দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের।
শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় 6 মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। 24-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা ইয়ে হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই। তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। 16 বছর 36 দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব, বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা। এবং সেটা তারা যে সরকার গঠন করেছে, সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, 7ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা, এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে 72-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি, সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি কি সংস্কার করা দরকার এটা করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দল সহ সবার ঐকমত্যই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাই স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। দেশীয় অস্ত্র হাতে এলাকার অলি গলিতে দেয় মহড়া, দল বেঁধে। এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঠে নামে তারা, যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে, তাই প্রতিটি বাড়ি মালিককে সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের 2য় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হয় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে। সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা। জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্ট খালি বলে ওঠে
খালি বলে ঢুকে কেউ পাইনি, পরে গেট গুট করবে এর জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দৌড়ে ওদিক গেছে কেন, আমার দিকে গেছে কেন। সাপাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে কোপ, আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যে দেখে দেই তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলে রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানে চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাই সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো নাই তো ছিনতাই করে সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন তিনজনে যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা দেখলে ভয় পায় এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে। ওই ছেলেটা বলতে পারে না, সাইকেলও নিচ্ছে, মোবাইলও নিচ্ছে, সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। সকাল বিকাল সব সময় হয়, অটো রিক্সা দিয়ে চিন্তাই করে 2-3 জন আসে সামরা সামরা নিয়ে অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা কেউ সন্ধ্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় না। শুধু তাই না, গোটা এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে, যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। মনে করেন আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে বলছে যে যা আছে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। 10-12 জন চাবাড়িছে মানে সামরালিয়া খাড়ায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। এখন আমি এটা চিনি, এর কথা আপনার কাছে বললাম, আমার না করলে আমার ছেলেরে জবাই করে দিল। বাটন মোবাইল ছিল, বাটন মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন, মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। আওয়া পথে যাত্রীতে লয়ে গেছে, যাত্রীতে নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছে 1700। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদপুরের স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু মোহাম্মদপুর না, গোটা রাজধানী জুড়েই বিশেষ অভিযান চালানো হচ্ছে। 22 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 500-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা নির্দিষ্ট থানা বা এলাকা না, ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে। আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি, ছিনতাই এসব যেন না ঘটে, এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসে। মোহাম্মদপুরের অপরাধ নির্মূলে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কোটা নয়, মেধার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি চান আমলারা। একই সাথে ক্যাডারদের বৈষম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা। সকালে কৃষিবিজ্ঞান ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা জানান, দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা। জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বৈষম্যের অবসানের দাবি জানিয়েছেন আমলারা। রাজধানীতে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে অংশ নেয় প্রশাসন ছাড়া বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা প্রশাসনের ভেতরের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। বলেন, সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। সব বিষয়ের সিদ্ধান্ত একজন নেওয়ার কারণে আমলাতান্ত্রিক সেই লাল ফিতার মধ্যে আটকে আছে এদেশের সিভিল প্রশাসন। আমরা এই জায়গা থেকে বের হতে চাই। এই 16 বছরে কতবার শিক্ষা চেঞ্জ করা হয়েছে। আমরা বাচ্চাদের মনে হয় গিনিপিগের মতো এক এক সময় এক একটা সিলেবাস ধরাই দিচ্ছি। আর এগুলো নীতি নির্ধারণে যারা আছে, এই অদক্ষ অপেশাদার যারা আছে, তারা এই নীতিগুলো করার জন্য আজকে বলা হচ্ছে যে আমার শিক্ষা স্বাস্থ্য যদি ভুল, আমাদের এদের ক্যাডার থেকে বের করতে হবে। আমরা চাই সংস্কার। সেই সংস্কার আমার জন্য না,
আমার রাষ্ট্রের জন্য। আপনাদের এই খতিয়ে দেখুন, যাচাই করুন, এর বন্ধ করতে হবে। কৃত্য পেশাজীবীদের হাতে, প্রত্যেক দক্ষদের হাতে মন্ত্রণালয় দিয়ে দিতে হবে। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করেন ক্যাডাররা। দাবি জানান ব্যাচ ভিত্তিক পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতের। বিদ্যমান ব্যবস্থায় এক শ্রেণীর কাছে আছে একছত্র ক্ষমতা, যা অন্যায় ও অনৈতিকভাবে বিগত সময়ে নেওয়া হয়েছে। এর ফলে শাসন ব্যবস্থায় তৈরি হয়েছে ব্যাপক বৈষম্য এবং ভারসাম্যহীনতা। একটি বিশেষ ক্যাডারকে বিশেষ প্রাধান্য প্রদানের কারণে অন্য ক্যাডারগুলির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা জানান, দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে আমলারা কোনো আন্দোলনে যাবে না। বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসনে সব ধরনের কোটার বাতিল চান আমলারা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। উদ্বোধনের ১৩ মাস পর টোলের আওতায় আসলো চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পলতেঙ্গা প্রান্তে টোল কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন এক্সপ্রেসওয়ের নামকরণের পর উন্মুক্ত করে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য। পরে উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়ি বহর টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। প্রথমবারের মতো টোল দিয়ে উচ্ছ্বসিত যাত্রী চালকরা। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানান তিনি। ভিসি বলেন, সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করা হবে। তিনি জানান, এবছর বিবিএ প্রোগ্রামে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী 10,278 জন। প্রতিযোগিতামূলক এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি, এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এর আগে গত রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম দেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করা হয়। তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষার্থীরা প্রস্তুত। আমরা অতি দ্রুত ডাকসু চাই। আমরা এই এক সপ্তাহের মধ্যে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। 1 কিংবা 2 বছর নয়, সময়ের হিসেবে 35 বছর। পুরো সময় ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবা যে পথ তৈরি করেছেন সেই পথেই হাঁটছেন মেয়েও। অর্থকষ্টে শেষ যাত্রার বিষয়েও যারা দুশ্চিন্তায় থাকেন তাদের কিছুটা হলেও ভরসা হতে পেরে খুশি পরিবারটি। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। শুভ্র সফেদ এক টুকরো সাদা কাপড়, যা মুড়িয়েই দাফন হবে মুসলিম মানব সন্তানের। পরম মমতায় এই কাপড়ই গুছিয়ে রাখছেন সিফাত ইসমাইল দম্পতি। বিনামূল্যে এই কাপড় যে কেউই নিতে পারবেন তাদের কাছ থেকে। ড্যামরা থেকে মাতুয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই দম্পতির। নজর কাড়ে তাদের বাড়ির সামনের সাইনবোর্ডটি। 1979 সালে এমন কাজে অসহায়দের সহায় হয়ে এগিয়ে আসেন প্রয়াত আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান। পিতার মৃত্যুর পর তা জারি রেখেছেন কন্যা সিফাত। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়ে চাইয়ে নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না। একটা পার্সন যে কিনা ও জানে যে এই বাসায় মারা গেছে,
ওই বাড়িওয়ালা আসুক, ওই বাসার যে কেউ আসলে আমি সাথে সাথে কিন্তু জাস্ট নাম ঠিকানা লিখে দিয়ে দিই। রেফারেন্সটার পার্সনটার নামটা শুধু রাখি যে ওনার রেফারেন্সে আসছে। তো হেজারও করতে দেই না যাতে কষ্ট না পায়। সিফাত জানান, কোটি মানুষের এই শহরে মৃতদেহ দাফনে খরচ পড়ে যায় 10,000-এরও বেশি টাকা। এই অর্থ জোগাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ট্যান্ডার্ড হিসাব হলো 7-8 গজ ছেলেদের ক্ষেত্রে, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিই। মেয়েদেরটা হয় কি মাঝে মাঝে কেটে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আমার ছোট কিছু ভাই আছে, বোন আছে, ওরা আসে, পাশের বাসায় একজন আপু আছে, ওরে দিয়ে আমরা 5 গজ কাটি মাপ দিয়ে। তো ওই যে নামগুলো আমার মুখস্থ না, ওই যে কাটার সিস্টেমটা আমি জানি, ওই কেটে তারপরে দিয়ে দিই। পারতেন বাহারি পোশাক কিংবা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু তার বিপরীতে বাবার দেখানো পথটিকেই ভালোবেসেছেন মেয়ে সিফাত, সাথে পেয়েছেন স্বামীকে। আমি ছোট ছোট শখ বিসর্জন করেই নতুন কাপড় যদি 5টা না কিনে একটা কিনি, তখন কিন্তু আমার ওই 5,000-6,000 টাকা হয়ে যায় কাপড়ের জন্য। 50 গজ বা 40 গজের টাকাটা আমার হয়েছে। বছরে আবার 4 বার বা 5 বার লাগে। যদি আপনি মনে করেন কন্টিনিউয়াসলি 4-5টা চলে যায়, আমার কিন্তু 3 মাসের মধ্যে আবার একটা কিনতে লাগে। আল্লাহর নিয়ামত বলতে পারি আমি এটা। এই কার্যক্রমটাকে আমাকে আমার শ্বশুর করতো, আমি দেখেছি। কাপড় কিনে এনে বিভিন্ন মানুষকে আল্লাহর রাস্তায় দান করাটা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এই কাপড়েই নিজেকেও একদিন ধরনীর মায়া ছেড়ে যেতে হবে অনন্তের পথে। তাই তো সিফাত চান তার সন্তানেরাও ভরসা হয়ে উঠুক অর্থহীনদের, তার মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এমন রীতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 2 থেকে 3 টাকায় 1 কেজি ফুলকপি মিলছে বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে 2 থেকে 3 টাকায়, আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলায় কঠিন। উত্তরে সবজির বড় পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মমিন। শীতকাল মানেই হলো বাহারি সবজির সমাহার। অনেকেই আগাম জাতের যোগান দিলেও শীত বাড়তে বাড়তে বাজারগুলোতে জায়গা করে নেয় নানা রঙের সবজি। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সেসব সবজির যোগান বেড়ে যায় ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। 10 দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছে 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে, অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। শুধুমাত্র 50-এর ঘরে টমেটো আর আলু। পাতাকপি মনে করেন যে যেগুলো বড় সেগুলো 18 টাকা 19 টাকা পিস, আর ছোটগুলো 8 টাকা 10 টাকা, যেরকম দামই নাই তো। বেচা হচ্ছে 100-150, এলে তোলার পর হবে না। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশা বাড়ছে চাষিদের। তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়ায় উঠছে না। বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে। এই কপিটা আমরা বিক্রি করতেছি 2 থেকে 2.5 টাকা কেজি, 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, এখন 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। মানে আমরা যে চারাটা কিনছি, বীজটা কিনছি, সেই বীজের টাকাটা হচ্ছে না। পরিশ্রম তো দূরই থাকলো, ভ্যান আলার টাকাটা হয়তো 2-4 টাকা হয়, ভ্যান হয়তো বেচবি হয়তো। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। লিভার খরচ কমে নাই, আপনার কোনো দিক দিয়ে কমে নাই, যার কারণে আমরা কম কিনতেছি, আমাদের লাভ হচ্ছে না। কৃষক তো শেষ, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম করতে সীমিত। চাষিরা বলছেন উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। করোনা ভাইরাসের 5 বছর পর এবার নতুন ব্যাধির আতঙ্কে চীনের বাসিন্দারা। দেশটিতে রাইনো ভাইরাস এবং HMP ভাইরাসের সংক্রমণে দেখা দিয়েছে শ্বাসতন্ত্রের রহস্যময় ব্যাধির প্রাদুর্ভাব। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, শ্বাসকষ্টজনিত এই সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা।
পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 5 বছর আগে যে দেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বে নামিয়ে এনেছিল ভয়াবহ এক বিপর্যয়, সেই চীনে দ্রুত গতিতে এবার ছড়াচ্ছে আরও এক রোগের সংক্রমণ। শীত শুরু হতেই দেশটিতে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা। এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইনো ভাইরাস এবং HMP ভাইরাসের সংক্রমণের কারণে বাড়ছে শ্বাসতন্ত্রের এই ব্যাধি। ডিসেম্বরে তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় জমিয়েছেন অনেকে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শ্বাসতন্ত্রের শীতকালীন এই সংক্রমণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সংক্রমণের হার সামনে আরও বাড়বে। শীতের মৌসুমে অবশ্য চীনে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরের প্রকোপ অস্বাভাবিক নয়। গত বছরও রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেকে। সে সময় বেশ কিছু এলাকায় প্রাদুর্ভাব এতই বেশি ছিল যে স্কুলে সশরীরে ক্লাস বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। তবে বেইজিংয়ের দাবি, এবার গত বছরের মতো পরিস্থিতি হবে না। এখনও তরতাজা করোনা মহামারীর স্মৃতি। এবারের রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে 2019 সালে চীন থেকেই শুরু হয় কোভিড-19-এর সংক্রমণ। পরে যা ছড়িয়ে পড়ে রূপ নেয় মহামারীতে, অচল হয়ে পড়ে পুরো বিশ্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পাকিস্তানের মাটিতে গুপ্ত হত্যা চালাচ্ছে ভারত, আর চিরশত্রু প্রতিবেশী দেশটিতে এই মিশন পরিচালনা করছে গোয়েন্দা সংস্থা র। বিস্ফোরক এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পাকিস্তানে সংগঠিত অন্তত 6টি গুপ্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর দাবিটি উত্থাপন করেছে সংবাদ মাধ্যমটি। বরাবরই সাপে নেউলে সম্পর্ক ভারত পাকিস্তানের। নরেন্দ্র মোদী মসনদে বসার পর কয়েক গুণ বেড়েছে সেই তিক্ততা। এর মাঝেই নয়াদিল্লির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি পাকিস্তানের কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলেছে তাদের প্রতিবেদন, যাতে বলা হয় সেদেশে পরিচালিত গুপ্ত হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। দুদেশের সংশ্লিষ্ট সূত্রের সাক্ষাৎকার আর পুলিশি নথি সংগ্রহ পর্যালোচনার পরই প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। 2023 সালে লাহোরের ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলিতে খুন হন পাকিস্তানি নাগরিক আমির সরফরাজ তাম্বা। তার বিরুদ্ধে ছিল পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংকে হত্যার অভিযোগ। আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে বেশ তোলপাড় হয় দুই প্রতিবেশীর। ওয়াশিংটন পোস্টের দাবি, গুপ্ত হত্যার পেছনে রয়েছে ভারতীয় সম্পৃক্ততা। ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান বলছে, নিজ ভূখণ্ডের বাইরে যোগাযোগ জাল বিস্তার করেছে র। দুবাই থেকে নাড়া হয় মূল কলকাঠি। তবে মিশন বাস্তবায়নে থাকেন না কোনো ভারতীয়, বরং ভাড়া করা হয় স্থানীয় সন্ত্রাসী বা আফগানদের। অভিযানগুলোর মূল টার্গেট থাকে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতারা। শুধু তাই নয়, পশ্চিমা দেশগুলোয় রয়ের বিরুদ্ধে একই কায়দায় গুপ্ত হত্যার অভিযোগ এনেছে ওয়াশিংটন পোস্ট। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। এর আগে কানাডায় শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ড আর যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থী নেতা পানুনকে হত্যার অভিযোগ ওঠে গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।